হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে বাংলাদেশের এমন কয়েকটি ঘটনা এবং জায়গা নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে, যেগুলো রহস্য এবং সত্যতা এবং জায়গাতে বাংলাদেশের সাধারণ মানুষের যাওয়া নিষেধ এবং যে রোমাঞ্চকর ঘটনাগুলোর রহস্য আজও উদ্ঘাটন হয়নি, তা জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। শুরু থেকে শেষ অবধি দেখুন এবং বাংলাদেশের ঘটে যায় এমন কিছু ঘটনা এবং জায়গা সম্পর্কে জানুন। রোমাঞ্চকর সব ঘটনা দিয়েই এই ভিডিওটা সাজানো হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই সব ঘটনা ও জায়গার নাম এবং ঠিকানা বিস্তারিত সহ। প্রথমেই আসে বরিশাল গাঞ্জের কথা। বরিশাল গাঞ্জ বা গাঞ্জ অফ বরিশাল বলতে ঊনবিংশ শতাব্দীতে তৎকালীন পশ্চিমবঙ্গের বরিশাল এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘটা বিকট কিছু শব্দকে বোঝায়। এ ধরনের অব্যক্ষয় শব্দগুলোকে একত্রে বলা হয় মিক্সড কুফার্স। বরিশালের মতো ভারতের গঙ্গা নদীর তীর, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, স্কটল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড, জাপান, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, উত্তর সাগর সহ আরো কিছু এলাকায় এই ধরনের শব্দ শোনা গেছে। 1870-এর দিকে প্রথমবারের মতো বরিশাল গাঞ্জের কথা নথিপত্রে উল্লেখ করা হয়েছে বলে জানা যায়। তবে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিক থেকেই এটি শোনা যেত বলে নথিপত্রগুলোতে উল্লেখ করা হয়। 1886 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটির হিসাব অনুযায়ী খুলনা, বরিশাল, নোয়াখালী, নারায়ণগঞ্জ, হরিশপুর প্রভৃতি স্থানে বরিশাল গাঞ্জ শোনা গেছে। টিডি লাতুস 1890 সালে এক প্রতিবেদনে উল্লেখ করেন, বরিশাল গাঞ্জ কেবল গাঙ্গেয় বদ্বীপ নয়, ব্রহ্মপুত্র বদ্বীপেও শোনা গেছে। যে সব বিকট শব্দ শোনা যেত তার সাথে ঢেউয়ের শব্দের চেয়ে কামানের গোলাবারুদ বা দাগার শব্দের থেকে বেশি মিল ছিল। কখনো কখনো একটা শব্দ শোনা যেত, আবার কখনো কখনো দুই বা তিনটি শব্দ একসাথে শোনা যেত। দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল থেকে শব্দগুলো বেশি শোনা যেত। অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শব্দগুলো শোনা যেত বেশি। প্রথম দিকে ব্রিটিশদের ধারণা ছিল শব্দগুলো জলদস্যুদের কামান দাগার আওয়াজ, কিন্তু বহু খোঁজাখুঁজি করেও কোনো জলদস্যুর জাহাজ বা ঘাঁটির খোঁজ পাওয়া যায়নি। কবি সুফিয়া কামাল এবং তার আত্মজীবনীতে লিখেছেন, তার শৈশবে এ ধরনের রহস্যময় বিস্ফোরণের আওয়াজের কথা তিনি মুরব্বীদের কাছ থেকে শুনেছেন। তার কথায় 1950 সালের পরে উনি কখনো এই শব্দ আর কেউ শুনেছেন বলে শুনেননি। বরিশাল গাঞ্জ প্রকৃতপক্ষে কিভাবে উদ্ভব হয় সে সম্পর্কে বেশ কয়েকটি প্রকল্প অনুমান করা হয়েছে, তবে এদের কোনোটি প্রমাণিত নয়। ভূমিকম্প, বজ্রপাত, মোহনার ঢেউ প্রভৃতি তুলনা করা হয়েছে, কিন্তু কোনোটিরই প্রমাণ আজও পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের একটি ব্যান্ড দলের নামকরণ করা হয়েছে কিন্তু এই বরিশাল গান ক্লাব বা গান ক্লাব বরিশাল নামে। আপনাদের বলে রাখি, বরিশালের লোকজন আজও এইখানে যেতে বা এই জায়গায় বা ওই যে জায়গা থেকে শব্দের উৎপত্তি বলে মনে করা হয় সেখানে যাইতে ভয় পায়, কারণ তারা বিশ্বাস করে হয়তো কোনো একটা দুর্ঘটনা বা কোনো একটা কাহিনী সেখানে হতে পারে। তো আপনাদের কি মনে হয়, এমন কিছু আছে কিনা তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নাম্বার 2, চিকনকালা। চিকনকালার অবস্থান বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মধ্যবর্তী এক দুর্গম স্থানে একটি গ্রামের পাশে এই জঙ্গলটি অবস্থিত। তলাংময় ঢাকা হাফং চূড়ার গা ঘেঁষে এই জঙ্গলটি বান্দারবান জেলা ও মিয়ানমারের চীন রাজ্য জুড়ে বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2700 ফুট উপরে এর অবস্থান। সম্পূর্ণ স্থানটি ঘন ঝোপঝাড়ে ঘেরা। জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সত্যি আশ্চর্যজনক, সঙ্গে কিছুটা ভয়ঙ্কর। এ জঙ্গলের উল্লেখযোগ্য প্রাণীরা হচ্ছে ভাল্লুক, হরিণ, চিতাবাঘ, বনবিড়াল, বন্য শকুন, ময়ূর, বন্য হাতি,
সাপ ইত্যাদি। যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ থাকার কারণে সেখানে পৌঁছানো অনেকটা কষ্টকর, কিন্তু কিছু কিছু অ্যাডভেঞ্চার প্রেমীরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সেখানে গিয়ে থাকেন এবং সেটা নিজেদের রিস্ক নিয়ে। তবে জঙ্গলের গভীরে প্রবেশ করার কেউ সাহস দেখান না এবং এলাকার লোক সেইখানে যেতে নিষেধ করেন বা যেতে দেন না। জঙ্গলটিকে সবাই ভুতুড়ে জায়গা হিসেবে বিবেচনা করেন বলে সেই অঞ্চলের স্থানীয়রা ভ্রমণকারীদের সেখানে প্রবেশ করতে বারংবার নিষেধ করেন। কারা চিকনকালার বাসিন্দা, চলুন জেনে আসি। কি ভাবছেন, জঙ্গলে আবার কেউ বাস করে না? জেনে অবাক হবেন, অধিবাসী মুরংরা চিকনকালা গ্রামের বাসিন্দা। তারাও বিশ্বাস করে যে জঙ্গলে কিছু অশুভ শক্তি রয়েছে। প্রায় শোনা যায় জঙ্গল থেকে ভেসে আসা অদ্ভুত ও রহস্যজনক কিছু শব্দ। তারা ধারণা করেন যে সেখানে অতৃপ্ত আত্মা রয়েছে। তাদের বিশ্বাস ও জঙ্গলে সন্ধ্যার পর কেউ প্রবেশ করলে সে কখনো ফিরে আসতে পারবে না। সাধারণত বছরে একবার হলেও সন্ধ্যায় জঙ্গলে এই অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যেত বা যায়। পৌরাণিক কাহিনী অনুযায়ী সেদিন ভূতেরা ঘুম থেকে জেগে ওঠে। শব্দ শুনে আতঙ্কে জঙ্গলে থাকা কাঠুরে শিকারী দল যত তাড়াতাড়ি সম্ভব লোকালয়ে ছুটে যাওয়ার চেষ্টা করে। তবে দলের দুই একজন জঙ্গল থেকে বের হতে ব্যর্থ হলে কিছুদিন পর তাদের মরদেহ বনের ভেতরে পাওয়া যায়। এখানে অবাক করা একটা বিষয় হলো, মৃত ব্যক্তির শরীরে কোথাও কোনো দাগের চিহ্ন পাওয়া যায় না বা কোনো আঘাতের চিহ্ন না। তাদের মৃত্যুর রহস্যের মধ্যেই রয়ে যায়। এভাবে প্রতি বছর গড়ে 1 থেকে 4 জন এ জঙ্গলে রহস্যজনকভাবে মৃত্যুর শিকার হয়। এ কারণে স্থানীয়রা সন্ধ্যার পরে জায়গাটিকে এড়িয়ে চলার চেষ্টা করেন। চলুন এখন একটা জেনে আসি চিকনকালার সত্য ঘটনা। সালটা 1979। মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যে অনেক মুসলিম রোহিঙ্গাদের উপর অত্যাচার শুরু করে। এ কারণে অনেক মুসলিম রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে আসে। সে সময় বাংলাদেশ সরকার তাদের কক্সবাজারে আশ্রয় দিয়েছিল। রোহিঙ্গাদের সমস্যা ও আসল পরিস্থিতি সম্পর্কে জানতে আমেরিকার একটি গবেষণা দল বাংলাদেশে আসে। রোহিঙ্গাদের সমস্যার সমাধান উদ্ঘাটনের জন্য তারা দেশে কয়েক মাস অবস্থান করে। সেই সময় প্রথম চিকনকালা সম্পর্কে আমেরিকান এই গবেষক দলটি জানতে পারেন। তারপরেই তারা জায়গাটির রহস্যটি উন্বেষণ করার জন্য সিদ্ধান্ত নেন। এই রহস্য উদ্ঘাটনের জন্য তারা একদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করে, কিন্তু তারা সেখানে বিশেষ কিছু পায়নি। এরপর তারা সেখানে আরো 5 দিন অতিবাহিত করে, কিন্তু কোনো অলৌকিক ক্রিয়াকলাপের একটি চিহ্ন পায়নি। কিন্তু একদিন হঠাৎ দলের এক সদস্য অন্য সদস্যের সঙ্গে জঙ্গলে যাওয়া নিয়ে চ্যালেঞ্জ করে আবারও একদিন সেখানে যেতে বলেন। পরের দিন তারা সেখানে আবারও পৌঁছান। সকাল, দুপুর, বিকেল পেরিয়ে গেলেও অস্বাভাবিক কোনো ক্রিয়াকলাপের চিহ্ন তারা খুঁজে পায় না। সন্ধ্যায় তারা জঙ্গল ছেড়ে আসার সিদ্ধান্ত নেয়। পরে হঠাৎ তাদের মধ্যে 5 জন অদ্ভুত কিছু শুনতে পায়। দলের সদস্যদের মতে প্রায় প্রত্যেকেরই বিভিন্ন ধরনের শব্দ শুনতে পান। তাদের মধ্যে একজন ভেবেছিলেন এটি ভূমিকম্পের শব্দ। কেউ কেউ মনে করেন কিছু স্বর্ণ ঘোড়ায় চড়ে তাদের দিকে এগিয়ে আসে। অন্য সদস্যদের কাছে শব্দটি ঝড়ের মতো মনে হয়েছিল। তিনি অনুভব করেছিলেন যে তাদের চারপাশে প্রবল বাতাস বইছে। এভাবে 5 জন সদস্যের মধ্যে 4 জনই একই সময়ে ভিন্ন ভিন্ন শব্দ শোনেন। এই ঘটনার পর তারা অবিলম্বে বন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু বাকি সদস্যদের মধ্যে একজন কোনো কিছু অনুভব না করায় তিনি সেখানে থেকে যায়। পরবর্তীতে তিনি যখন জঙ্গলে সম্পূর্ণ একা হয়ে যান, তখন সে এখানে অস্পষ্ট ফিসফিস আওয়াজ ও প্রাণী দেখতে পান। তার দেখে মনে হয়েছিল কিছু অদ্ভুত প্রাণী যারা একে অপরের সঙ্গে কথা বলছে। যদিও তিনি আরো স্পষ্ট করে শোনার চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুই বুঝতে পারেননি।
এই অদ্ভুত ও অতি প্রাকৃতিক বিষয়গুলোর কারণে ভয় পেয়ে তিনি দ্রুত জঙ্গল ত্যাগ করেছিলেন। যাই হোক, এই গল্পটি এখানেই শেষ হতে পারত, কিন্তু হয়নি। জঙ্গলে যে ব্যক্তি ভুতুড়ে চিকনকালা ছেড়ে গিয়েছিল, ওই ঘটনার পর তাকে তার জীবনের অনেকগুলো অলৌকিক ঘটনার মুখোমুখি হতে হয়েছিল। প্রায় তিনি প্রতি রাতে ফিসফিস আওয়াজ শুনতে পেতেন। তিনি সেই শব্দগুলোর অর্থগুলো বোঝার চেষ্টা করতেন। আসলে জিনিসগুলো কি বলতে চাচ্ছে সেগুলো বোঝার জন্য তিনি অনেক চেষ্টা করতেন। অবশেষে তিনি বুঝতে পারলেন এটি একটি মিশরীয় ভাষা। পরে তিনি এগুলোর অনুবাদও করেন। কথাগুলোর অর্থ ছিল, আপনি মারা যাবেন, আপনি মারা যাবেন। কি ভয়ানক বিষয়! যদিও তিনি একজন মিশরীয় ছিলেন, কিন্তু সপরিবারে আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনাতে বসবাস করতেন। জেনে অবাক হবেন যে ওই ঘটনার পর তিনি ছাড়াও তার পরিবারের বাকি সদস্যরা প্রতি রাতে ফিসফিস শব্দ শুনতে পেতেন। এই ঘটনার 5 বছর পরে তিনি মারা যান, কিন্তু তার মৃত্যু স্বাভাবিক ছিল না। লোকেরা যখন তার দেহের দিকে তাকাতো, তখন মনে হতো ভয়ঙ্কর কিছু ভাসছে, যা দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল। তবে তিনি মারা গেলেন নাকি কেউ তাকে মেরে ফেললেন, তা এখনো রহস্য রয়ে গেছে। এবং সেই চিকন কালার সে জায়গায় এখনো সাধারণ মানুষের যাওয়া নিষেধ, বা ট্রাভেলার যদি যায় তো অবশ্যই তাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা যেতে পারে। তবে হ্যাঁ, সে জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যে একদম ভরপুর। মনে হয় যে আল্লাহ তাআলা সমস্ত সৌন্দর্য সেখানে ঢেলে দিয়েছেন। তবে আপনাদের কি মনে হয় ঘটনাটি কি? আপনারা যদি আরো কিছু জানতে চান তাহলে গুগলে সার্চ দিলেই আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন বা আরো তথ্য পেতে পারেন। নাম্বার 3, আন্দারমানিক। মূলত এটি একটি ঝিরির নাম, নাসেরা ঝিরি। আন্দারমানিক পাড়ার কাছাকাছি হওয়াতে অনেকেই ঝিরিটিকেও আন্দারমানিক বলে থাকে। নিজ চোখে না দেখে এর সৌন্দর্য অনুধাবন করা সম্ভব না। ঝিরির দুপাশে বিশাল উঁচু পাথুরের দেওয়াল সমান্তরালভাবে চলে গেছে অনেক দূর। দুপাশে এত উঁচু দেওয়ালের মতো থাকায় এর ভেতর পর্যন্ত আলো পৌঁছাতে পারে না, তাই এর ভেতরে আলো আঁধারির একটা খেলা চলে। পাথুরের দেওয়ালের কারণে ভেতরের শীতলতা এবং ভেতরের পতন নীরবতা সৌন্দর্যের পাশাপাশি এক ভয়ঙ্কর লোমহর্ষক ভুতুড়ে পরিবেশ তৈরি করে। বান্দারবান, থানচি, রেমাংরি, বড়মদক, আন্দারমানিক, তারপরে হচ্ছে নাসেরা ঝিরি। বান্দারবান থেকে থানচি বাস বা চাঁদের গাড়ি, থানচি থেকে নাসেরা ঝিরি পর্যন্ত যেতে হবে ইঞ্জিন চালিত বুটে। মাঝখানে আপনাকে বড়মদক আর্মি ক্যাম্পটি বাইপাস করতে হবে। তবে এই আন্দারমানিকে বাংলাদেশ সরকারের কোনো শাসন চলে না বললেই চলে। এখানে এমন একটা জায়গা যেখানে সাধারণ মানুষের যাওয়ার নিষেধ। যদি আপনি ভ্রমণ প্রিয়সী হন তাহলে নিজ দায়িত্বে সেখানে যেতে হয়, এবং আমি বলবো সেখানে না যাওয়াটাই উত্তম। আন্দারমানিক বিষয়টা জায়গাটা এমন, এইখানে কোনো সরকারের নিয়ন্ত্রণ নেই বা সেখানে সরকারের কোনো বাহিনী যায় না। তবে কোনো ভ্রমণ প্রিয়সী যদি যেতে চান তাহলে তাকে অবশ্যই আইন অমান্য করে যাওয়াটা আমি বলি ঠিক হবে না, কারণ আপনাকে যেতে দেওয়া হবে না। জায়গাটা দেখতে অনেক সুন্দর, প্রচন্ড রকমের সুন্দর, কিন্তু ভয়ানক সুন্দর। অনেকের এমন হয়েছে যে সেখানে ভ্রমণের করার জন্য তারা গিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা সেখান থেকে ফিরে আসতে পারেনি। অনেক ভ্রমণ প্রিয়সী আছে যারা আন্দারমানিক যায়। বাংলাদেশে এমন একটা স্থান, বাংলাদেশের ভেতরে সব বিশ্বাস করার মতো না, যেখানে কোনো শাসন কারো চলে না। এখানের মানুষ বাংলা ভাষা বুঝে খুব একটা সুবিধার না, কিন্তু তারা কথা বলে তাদের একদম আঞ্চলিক ভাষায়।
আপনাকে এখানে যেতে হলে অবশ্যই হেঁটে যেতে হবে এবং বর্ষাকাল না হলে শীতকালে যেতে হবে। বর্ষাকালে গেলে আপনি সেখানে নৌকায় করে খুব সহজে চলে যেতে পারবেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর বা সীমান্তরক্ষী বাহিনীর চোখ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না, সেটা তাতে আপনারই বিপদ হতে পারে। তো ভবিষ্যতে সরকার যদি এর পর্যবেক্ষণ করে বা নিয়ন্ত্রণে ভালো দেখাশোনা করে, তাহলে এটা হতে পারে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। এইখানে দেখার মতো অনেক কিছু, অনেক সুন্দর জায়গা। আমি ইন্টারনেট যখন ঘাঁটি তাতে দেখি যে এর বিষয়ে ভয়ানক ঘটনার চাইতে এখানে সৌন্দর্যটাই বেশি। তারপরেও বাংলাদেশের একটা স্থান, আপনি কি ভাবছেন যে এখানে কারো কোনো আইন চলে না? ওই এলাকার মানুষ তাদের নিজের মতো করে নিজেরাই চলে। তবে একটা বিষয় হচ্ছে, সেই এলাকার মানুষজন। নাম্বার 4, বগালে রাগত ভঙ্গিতে এদিক ওদিক উঠছে আর ক্ষণে ক্ষণে মুখ থেকে আগুনের হলকা বের করছে। ড্রাগনকে তো আমরা এরূপেই চিনি। যুগে যুগে ড্রাগন নিয়ে কম মিথের সৃষ্টি হয়নি। যদিও আদৌ তাদের অস্তিত্ব ছিল কিনা তা নিয়ে বিতর্কের কোনো কমতি নেই। একদিকে পৃথিবীর বুকে তাদের বিচরণের ইতিহাস প্রমাণের জন্য আজও নির্লসভাবে খেটে চলেছেন ইতিহাসবিদরা। অপরদিকে নিত্য নতুন মুখরোচক সব গল্পের ঝুলি ভর্তি হচ্ছে মানুষের মুখে মুখে। সে যাই হোক, ড্রাগনের কথা আমরা সাধারণত চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া উপকথাও পেয়ে থাকলেও মজার বিষয় হচ্ছে আমাদের দেশে বগালেককে ঘিরেই রয়েছে একটি ড্রাগন। চলুন তবে জেনে আসা যাক বান্দরবনের বগা লেকের সাথে ড্রাগনের সম্পর্কটা আসলে কোথায়। সৌন্দর্যের অপার লীলাভূমি বান্দরবান, আর সেখানকার প্রকৃতির এক অনন্য সৃষ্টি বগা লেক। দ্য লেক অফ মিস্ট্রি বা ড্রাগন লেক নামে সুপরিচিত। যুগে যুগে অভিযাত্রীদের তা আকৃষ্ট করেছে দুর্নিবার ভাবে। বগা লেকের আসল নাম বগা গাইম হ্রদ, যা স্থানীয়ভাবে বগা লেক নামে পরিচিত। বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির হ্রদ এটি। কেওক্রাডং পর্বতের গা ঘেঁষে বান্দরবান শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে বগা লেকের অবস্থান। প্রশাসনিক হিসেবে হ্রদটি রুমা উপজেলায় পড়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 ফুট উচ্চতায় অবস্থিত লেকটি ফানেল বা চোঙাকৃতির আরেকটি ছোট পাহাড়ের চূড়ায় বগা লেকের অদ্ভুত গঠন অনেকটা আগ্নেয়গিরি জ্বালামুখের কথা মনে করিয়ে দেয়। আজ থেকে প্রায় 2000 বছর আগে উৎপত্তি হওয়া বগা লেকের এই উৎপত্তি নিয়ে রয়েছে প্রচলিত বেশ কিছু মিথ। তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত গল্পটি অনেকটা এরকম। অনেকদিন আগে বান্দরবান একটি চোঙাকৃতির পাহাড় ছিল। তখনকার বান্দরবান আর এখনকার বান্দরবনের মধ্যে আকাশ পাতাল ফারাক বা তফাৎ রয়েছে। সে সময় বান্দরবান মানেই ছিল দুর্গম পাহাড়ে ঘেরা ঘন অরণ্যের বসতি। সে পাহাড়ের আদিম কূলে বাস করত আদিবাসীর দল। ব্রো, বম, তঞ্চা, ত্রিপুরা সহ আরো বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের আবাস ছিল সেখানে। হঠাৎ করে সেসব গ্রাম থেকে হারিয়ে যেতে থাকে গবাদি পশু থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারাও। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পরে গ্রামের প্রধান সাধারণ মানুষ সবাই খোঁজ খবর নিয়ে দেখা গেল বাচ্চাগুলো কিংবা গবাদি পশুর সর্বশেষ পায়ের ছাপ দেখা যাচ্ছে ওই চুঙ্গা আকৃতির পাহাড়। সবাই ধারণা করতে শুরু করলো অতি প্রাকৃত কিছু একটা বাসা বেঁধেছে রহস্যময় এই পাহাড়ের কুলে। তার এই আক্রমণের শিকার হচ্ছে নিরহ এই প্রাণী আর বাচ্চা। আসল ঘটনা উদ্ঘাটন করতে এগিয়ে আসে গ্রামের একদল সাহসী পুরুষ। তারা চুঙ্গাকৃতির পাহাড়ের মাথায় উঠে দেখে সেখানে বসে আছে বিশাল আকৃতির এক ড্রাগন। তাদের আর বুঝতে বাকি থাকে না এই ড্রাগনের খপ্পরেই পড়েছে এতগুলো প্রাণী। ড্রাগনের উপস্থিতি নিয়ে অবশ্য ভিন্ন একটি মত প্রচলিত আছে। সেই মতানুসারে বর্তমানে যেখানে বগা লেক অবস্থিত সেখানে একদিন আকাশ থেকে নেমে আসে আজব এক প্রাণী। এমন কোনো প্রাণী যে পৃথিবীতে থাকতে পারে স্থানীয়রা তা কল্পনাও করতে পারে। বিশাল পাখাওয়ালা সেই প্রাণী যখন তখন
আগুনের হলকা বের করে ধ্বংস করে দিতে থাকে তাদের ঘরবাড়ি। প্রচন্ড ঘাবড়ে যায় তারা। কি করে এই উদ্ভট জীবটিকে খুশি করা যাবে সেই উপায় খুঁজতে থাকে গ্রামবাসী। ইতোমধ্যে ড্রাগনটি চুঙ্গা আকৃতির ওই গুহায় নিজের আস্তানা বানিয়ে এলাকার লোকজন তার নাম দেয় বগা। বগাকে খুশি করতে নিয়মিত বিভিন্ন জীব জন্তু ধরে নিয়ে উপঢৌকন হিসাবে পরিবেশন করতে থাকে তারা। বেশ নিরুপদ্রব ভাবেই দিন কাটতে থাকে সবাই। এমনই এক আগুনের হলকায় হয়তো সৃষ্টি হয় বগা লেকের। এর মধ্যে হঠাৎ করে গ্রামের শিশুরা নিখোঁজ হতে থাকে একের পর এক। শুরুতে এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের মানুষকে দোষারোপ করলেও কিছুদিনের মধ্যেই তারা টের পায় এটি কোনো নির্দিষ্ট গোত্রের সাথে নয়, বরং সবার সাথেই ঘটছে। এবার সবার সন্দেহের তীর এসে পড়ে বগার দিকে। বগা উৎখাত করতে না পারলে বাঁচানো যাবে না শিশুদের, এটুকু বুঝতে কারো বাকি থাকে না। কাজে প্রতিটি গোত্র থেকে বেছে বেছে সাহসী জওয়ানদের নিয়ে গঠন করা হয় একটা দল। যুদ্ধ করেই হোক আর নিজের জীবন বাজি ধরে ড্রাগনের মুখে ঝাঁপিয়ে পড়েই হোক, শিশুদের তারা উদ্ধার করে আনবেই, এই ব্রত নিয়ে বেরিয়ে গেল যোদ্ধারা। তীর ধনুক বল্লম লাঠি আর মশাল হাতে নিয়ে রাতের অন্ধকারে তারা হানা দিল বগার গুহায়। গুহার মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের রক্ত হাড়গোড় দেখে তারা বুঝে নিল কি ঘটেছে এখানে। খেপে গিয়ে একসঙ্গে ঘুমন্ত বগার উপর ঝাঁপিয়ে পড়ল যুবকরা। কোনো জাদুবিদ্যা দেখানো বা আগুনের ফোয়ারা ছুটানোর আগেই বগাকে কুপকাত করে ফেললো সবাই মিলে। এতজন যোদ্ধার সাথে কুলিয়ে উঠতে না পেরে কোনো মতে গা ঝাড়া দিয়ে পালানোর রাস্তা খুঁজতে লাগলো সে। যে রথ করে একদিন তার উদয় হয় এই বগা লেকের পারে, সেই রথে পালানোর চেষ্টা করলো বগা, কিন্তু গ্রামের ক্ষিপ্ত যুবকরা বগার সাথে আগুন ধরিয়ে দিল। বগার রথে আগুন ধরিয়ে দিয়েছিল। এটা কেমন না? যোদ্ধাদের ধরিয়ে দেওয়া, সে আগুনে পুড়ে মরল বগা। তবে তার আগে শেষবারের মতো মুখ থেকে আগুনের ফোয়ারা ছুটালো সে। সেই আগুনের তাপে আর প্রচন্ড বিস্ফোরণে থরথর করে কেঁপে উঠল চুঙ্গা আকৃতির পাহাড় আর বগার তৈরি করা গুহা। ভেঙে পড়তে শুরু করলো পাহাড়। তৈরি হলো বিশাল এক গর্ত। এই গর্তটি বর্তমানে বগা লেক হিসেবে পরিচিত, যার অপর নাম ড্রাগন হ্রদ। কে বলবে শান্ত নিরিবিলি হ্রদ একসময় ড্রাগন ছিল? আপনার কি মনে হয়? এ ব্যাপারে তৃতীয় যে মতটি প্রচলিত আছে তা অনেকটা অন্যরকম। আজ থেকে প্রায় 200 বছর আগে বান্দরবান অঞ্চলে বসবাস করত খুমি নামক আদিবাসী একটি গোত্র। অন্যান্য আদিবাসী গোষ্ঠীর মতো তাদেরও নিজস্ব কিছু প্রাচীন দেবতা ছিল। আঞ্চলিক উপকথা অনুযায়ী এই দেবতাদের মধ্যে একজন স্থানীয় এর উপর রেগে গিয়ে নিজেদের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ক্রোধের বর্ষবতী হয়ে তিনি একটি ড্রাগনের রূপ ধারণ করেন এবং পূজারীদের ধরে ধরে খাওয়া শুরু করেন। ড্রাগন রূপী সে দেবতা এক পর্যায়ে খুব জোরে হুঙ্কার ছাড়ে, আর তার ফলে একটি অবিশ্বাস্য ভূমিকম্পের সৃষ্টি হয়। এই ভূমিকম্পের কারণেই যেখানে গরিব গ্রামবাসীরা বসবাস করত সেখানে তৈরি হয় একটি হ্রদ। এই হ্রদটিতেই যে বগা লেক তা বলা বাহুল্য। অচিরেই বৃষ্টির পানিতে ভরে ওঠে গর্তটি। এরপর থেকে বাইরের কোনো সাহায্য পাওয়া না গেলেও এই লেকের পানি কখনো শুকায়নি। প্রতি বসন্তে হ্রদের স্বচ্ছ পানি ঘোলা হয়ে যায় আর রং পরিবর্তন করতে থাকে। এই ঘটনা আদিবাসীদের বিশ্বাসকে আরো বিদ্যমূল করে তোলে, আর তার সাথে সাথে আরো নানা ধরনের লোককথার জন্ম দেয়। উৎপত্তিগত দিক থেকে বগা শব্দটি নেওয়া হয়েছে বাগা থেকে। বাগা অর্থ রাগান্বিত ড্রাগন। এবার আসা যাক বগা লেকের উৎপত্তি সম্পর্কে ভূতাত্ত্বিকেরা কি বলছেন সে প্রশ্ন। তাদের মতে হয় মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ, নয়তো মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পতনের কারণে সৃষ্টি হয়েছে বগা লেক। এর পানি অম্লধর্মী বা মিঠা পানি। কোনো জলজ প্রাণীর পক্ষে এখানে বেঁচে থাকা সম্ভব না। বাইরের কোনো পানি এখানে ঢুকতে পারে না। আবার এর আশেপাশে পানির কোনো দৃশ্যমান উৎসও নেই। কাজে আশেপাশে পানির কোনো উৎস না থাকলেও এই বিশাল জলরাশি কিভাবে সৃষ্টি হলো তা এক রহস্য বটে। তবে তার চেয়েও বড় রহস্য হচ্ছে বগা লেকের পানির রং পরিবর্তন।
প্রতি বছর অদ্ভুত কোনো এক কারণে বগা লেকের পানির রঙের কয়েকবার পরিবর্তন হয়। এরকম ভয়ানক বিষয়টা না? পানির রং পরিবর্তন, তাও এক এক সময় এক এক ধরনের। অলৌকিক সৌন্দর্যের বগা লেক নিয়ে রয়েছে অজস্র রহস্য। এর আশেপাশে কোনো ঝর্ণা না থাকলেও লেকের মতো চারপাশে অন্যান্য জলাশয়ের পানির রঙেও দেখা যায় এর পরিবর্তন। এর বেশ কিছু সম্ভাব্য কারণ রয়েছে। কেউ কেউ মনে করেন লেকটির তলদেশে একটি উষ্ণ ঝর্ণা রয়েছে। ঝর্ণা থেকে যখন পানি বের হয় তখনই হ্রদের পানির রং বদলে যায়। আবার পাহাড়িদের মধ্যে প্রচলিত ড্রাগন বা আগুনের মিথ অনুযায়ী অনেকে একটি মৃত আগ্নেয়গিরি বলে সন্দেহ করে। এই মৃত আগ্নেয়গিরির প্রভাবেও লেকের পানির রঙে পরিবর্তন আসতে পারে। ঝর্ণা বা লেক কোনোটার গভীরতা এখন পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়। স্থানীয়দের মতে গভীরতা 200 থেকে 250 ফুট হলেও ইকোমিটারে 158 ফুট পর্যন্ত গভীরতার হদিশ পাওয়া গেছে। অনেকেই ভাবতে পারেন এগুলো নিছকই গল্প, তবে যাহা রটে তাহার কিছু তো বটে। কাপ্তাই হ্রদ, মহামায়া হ্রদ, আরো অনেক হ্রদ তো আছে, কোনোটি নিয়েই তো এত কাহিনীর প্রচলন নেই। সত্যতা জানার তো আর কোনো উপায় নেই। আপাতত না হয় বহুল প্রচলিত এই মিথগুলোই জানা থাকুক আমাদের সবার। দর্শক, এখন বলেন, আপনারা বলেন এটাকে আপনি কি মনে করেন, আপনাদের মতামত। নাম্বার 5, চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার আলিয়াপুর নামক গ্রামে নাকি প্রতি অমাবস্যায় রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত একদল কুকুর দল বেঁধে গ্রামটির ঘিরে চক্কর দেয়। অনেকেই সেই কুকুরের দলকে দেখতে পেয়েছেন। আশ্চর্যের ব্যাপার হলো তারা শুধুমাত্র অমাবস্যার রাতেই উপস্থিতি দেয় এবং সারা মাসে তাদের আর দেখা যায় না। কয়েক যুবক মিলে একবার রাত করে তাদের দেখার জন্য প্রস্তুতি নেয়। তাদের মাঝে 2 জন কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হয়। যুবকদের প্রায় সকলেই একই স্বীকারোক্তি দেয় যে সেই সব কুকুরগুলো কালচে বর্ণের ছিল, কারণ অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারা একটা ছন্দ মিলিয়ে এক লাইনে হাঁটছিল এবং তাদের প্রত্যেকের চোখে থেকেই এক প্রকার নীলচে আভা বের হচ্ছিল। কি ভয়ানক চিন্তা করে! রাতের আধারে একদল কুকুর তাদের কামড়েছে। অবশ্য এই ঘটনার রহস্য আজও বের করতে পারেনি, সত্য না মিথ্যা তা একমাত্র প্রত্যক্ষদর্শীরাই জানেন। তবে আপনাদের কি মনে হয়? যদি দেখতে আরবার শুনতে মন চায় বা এই সম্বন্ধে আরো তথ্য পেতে মন চায়, তবে অবশ্যই আপনি গুগলে সার্চ দিতে পারেন এবং ঠিকানা নিয়ে সেখানে যেতে পারেন। পৃথিবীতে অনেক রহস্যময় ঘটনা ঘটে, অনেক কাহিনী ঘটে, যার ব্যাখ্যা বিজ্ঞান পর্যন্ত দিতে পারে। তবে প্রচলিত সব কথাই যে মিথ্যা এমনটাও নয়। এমন অনেক ঘটনা আছে যা রহস্যময়। নাম্বার 6, পুরান ঢাকা। পুরান ঢাকা বিষয়ে আসলে অনেক রহস্য, অনেক ঘটনা আছে। এমন অনেক জায়গা আছে যেখানে সাধারণ মানুষ দিনের বেলা যেতে ভয় পায়। তবে তার থেকে আমরা একটা ঘটনা পছন্দ করেছি, বা একটা ঘটনা খুব আমাদের রোমাঞ্চিত এবং আকর্ষিত করেছে। সেটা হচ্ছে পুরান ঢাকার কিছু মিষ্টির দোকান রয়েছে, যেখানে থেকে কয়েকদিন পর পর রাতের বেলায় কিছু মানবাকৃতির লোক এসে প্রচুর পরিমাণে মিষ্টি কিনে নিয়ে যায়। তারা যখনই দোকানে ঢুকে সেই দোকানদারের মালিককে লাইট নিভিয়ে দিতে। দোকানিরা অনেকে এই বিষয়টি জানে বিধায় তারাও আপত্তি করেন। অন্ধকারে তারা আসে, অন্ধকারেই আবার চলে যায়। এই লোকগুলো আকারে অনেক লম্বা এবং তাদের চেহারা আজ পর্যন্ত কেউ ভালো করে দেখতে পারেনি বলে জানা যায়। ধারণা করা হয় এরা জিন। পুরান ঢাকার বেশিরভাগ মিষ্টির দোকানদার তাদের বিষয়টি জানেন, তবে যেসব দোকানদার তাদেরকে দেখেছেন তারা তাদের সম্পর্ক বা তাদের চেহারা নিয়ে কিছু বলতে চায় না। আপনারা যারা পুরান ঢাকায় থাকেন বা পুরান ঢাকায় যাদের বসবাস, তারা হয়তো এই ঘটনার সাথে পরিচিত। পুরান ঢাকাতে প্রত্যেকটা মিষ্টির দোকানে এমন ঘটনা আমি ঢাকাতে যখন আসি তখনই শুনতে পেরেছিলাম। তারপরে অনেক অনেক গল্প শুনেছি, কিন্তু তার মধ্যে আমার এই গল্পটা খুবই রোমাঞ্চকর লেগেছে।
আপনি চিন্তা করেন, একদল কাস্টমার আপনার দোকানে আসলো, বললো লাইট বন্ধ করো। লাইট বন্ধ করলেন, পণ্য ক্রয় করলো, আবার চলে গেল। কিন্তু তাদের এই হুটহাট করে আসা বা অন্ধকারে ক্রয় করা রহস্যময় না। তবে হ্যাঁ, এই ঘটনাটা অবশ্যই জিনদের সাথে পরিচিত। যারা বিশ্বাস করেন জিনের, তারা হয়তো অনেকটা এই গল্পটার সাথে জিনের সম্পর্ক খুঁজে পাবেন। আবার যারা এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে বিশ্বাস করেন না, তারা তো নিছকই গল্প মনে করবেন। তো বিষয়টা হচ্ছে যে প্রত্যক্ষদর্শী যা জানে, বা এটা হচ্ছে যে রিসার্চ বা হচ্ছে সেই এলাকার মুখরোচক গল্পের উপর নির্ভর করে এটা সত্য কি মিথ্যা। তবে আপনাদের কি মনে হয়? নাম্বার 7, গদ্রবঙ্গা। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে সাঁওতাল নামক এক আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে। এরা মূলত অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ। এদের পূর্বপুরুষেরা ভারত থেকে প্রশান্ত মহাসাগরের ইস্টার দ্বীপ পর্যন্ত বিস্তৃত অঞ্চলে বসবাস করত। এদের প্রায় সবারই চেহারা একই রকম, নাক চওড়া হওয়া, খানিকটা চ্যাপ্টা ধরনের, গায়ের রং কালো, মাথার চুল খানিকটা কুকড়ানো, ঢেউ খেলানোর মতো হয়ে। এখন থেকে আনুমানিক 30,000 বছর আগে তারা ভারত থেকে সরে অস্ট্রেলিয়া চলে যায়। পরে সেখানে থেকেই পুনরায় বাংলাদেশ এবং ভারতের কিছু অংশে চলে আসে। এদেরকেই বলা হয় সাঁওতাল। আজ এদের পালিত গদ্রবঙ্গা নামে এক দেবতা সম্পর্কে জানাবো। সাঁওতালদের সম্পর্কে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই এই ভিডিওটি বা এই ঘটনাটি সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতে হবে। গদ্রবঙ্গা যেভাবে এলো, সাঁওতাল উপজাতিরা অনেক ধরনের দেবদেবীর পূজা করে থাকে। দেবদেবীর নাম শুনলেই সবচেয়ে উত্তম চরিত্রের কোনো অবয়ব আমাদের মাথায় আসে। তবে সাঁওতালরা তাদের পূজা করে। তাদের সবাই কিন্তু ভালো নয়। এদের মধ্যে কিছু কিছু দেবতা আছে যারা মূলত উপদেবতা। এমনই এক ধরনের উপদেবতার নাম হচ্ছে গদ্রবঙ্গা। অনেকে একে গদ্রবুংরা, কেউ কেউ আবার কুদ্রাবঙ্গা বলে থাকে। গদ্রবঙ্গার মূর্তিটি মাটি দিয়ে তৈরি হয় না, এর প্রতিম্ব হিসেবে ব্যবহার করে বিশেষ ধরনের হাতে বানানো পুতুল। পুতুলগুলোর সাইজ 2 থেকে 3 ফিটের বেশি হয় না। এদের চেহারাও হয় ঠিক যেন ছোট বাচ্চাদের মতো। বিভিন্ন সাঁওতাল পরিবার এই পুতুলগুলো অনেক যত্নে পালন করে। গদ্রবঙ্গা সম্পর্কে প্রচলিত বিশ্বাস। সাঁওতালদের মধ্যে অনেকেই বিশ্বাস করে গদ্রবঙ্গা খুশি হলে তাদের পরিবারের ধন দৌলত বাড়িয়ে দেয়। অতীতে নাকি যারা এই দেবতার পূজা এবং লালন পালন করেছেন তারাই সফল এবং অনেক ধনী হয়েছে। আবার অনেক সাঁওতালরা বিশ্বাস করে থাকেন যে এইসব দেবতারা অন্য বাড়ি ঘর থেকে স্বর্ণ চুরি করে তার নিজ পালিত ঘরের মালিককে দেয়। তবে এত সহজেই যে তারা মালিককে ধনী করে দেন তা কিন্তু নয়। এর বিনিময়ে তারা যা দাবি করে তা খুবই ভয়ঙ্কর। স্বর্ণ দেওয়ার বদলে ওইসব দেবতারা যে বাড়িতে পালিত হয় সেই বাড়ির মালিককে ছোট সন্তানগুলোকে, তারা এই সব ছোট ছেলেদেরকে মেরে ফেলে এবং তাদের আত্মার শক্তি শুষে নিয়ে নিজেরা শক্তিশালী হয়। আর বাড়ির মালিক যদি তাদের এই চাহিদা পূরণ করতে না পারে, তাহলে গদ্রবঙ্গা খুব রেগে যায় এবং নানান উপায়ে ক্ষতি করে ওই পরিবারকে ধ্বংস করে দেয়। এসব জানার পরেও এখনো সাঁওতাল অনেক পরিবারই ধনী হবার ডুবে এইসব অপদেবতা পালন করে আসছে। তবে সাঁওতালদের মধ্যে অনেক শিক্ষিত মানুষেরা বর্তমানে মনে করে থাকেন এই বিষয়টা এক প্রকার কুসংস্কার। গদ্রবঙ্গা নামক এই দেবতার কোনো ক্ষমতা নেই মানুষকে ধনী করার কিংবা তাদের সন্তানের আত্মা শুষে নেওয়ার। তবে এটা সত্যি যে এখন পর্যন্ত গদ্রবঙ্গার পূজা করা কিছু সাঁওতাল পরিবার যে সত্যি ধনী হয়ে গেছে। এই ঘটনাটি কি ব্যাখ্যা দেবে? চিন্তা করেন, যারা দেবতার পূজা করতেছে তারা ধনী হয়ে গেছে অলরেডি। এগুলোর বর্ণনা সম্পূর্ণ কাকতালীয়? এর উত্তর আমাদের কারোই জানা নেই। আপনাদের কি মনে হয়? এর সমস্তটাই কি বানানো, নিছক মিথ্যা কোনো গল্প কাহিনী? এর রহস্য কিন্তু আজও কেউ উদ্ঘাটন করতে পারেনি। জানি না এরা সত্যটা কি,
তবে তাদের ওই অঞ্চলের বা যারা সাঁওতাল তাদের মধ্যে যারা এই গন্দ্রগঙ্গার পূজা করে তাদের আসলেই অনেক ধন সম্পদ। এবং আপনি গেলে বা সাঁওতালদের জায়গায় যদি কোনোদিন বেড়াতে যান, অবশ্যই তাদের এটা আসলে গোপন বিষয়, তবে তাদের সাথে যদি মিলে যেতে পারেন তবে আপনি কাহিনীটা শুনতে পারেন। গন্দ্রবঙ্গ সম্বন্ধে বা সম্পর্কে আরো বিস্তারিত ডিটেইলে জানতে পারেন যদি আপনি গুগলে সার্চ করেন। গুগল আপনাকে একটা তথ্য ভান্ডার, এতটা এটা তথ্য ভান্ডার আপনি বিশ্বাস করতে পারবেন। আমি যখন কোনো বিষয়ে রিসার্চ করি বা জানার জন্য বেশিরভাগই আমি নেট থেকে তথ্য নিই, তারপর তার সাথে বাস্তবতার কিছু মিল খুঁজে নেওয়ার চেষ্টা করি এবং সেইখানে যদি সম্ভব হয় সেখানে গিয়ে তথ্যগুলো সংগ্রহ করে। তাই আপনাদের বলবো, আপনাদের যদি অবিশ্বাস বা কল্প কাহিনী মনে হয় তবে অবশ্যই নেট ঘেটে আপনি এই সমস্ত কাহিনীগুলো বিস্তারিত জানতে পারেন। নাম্বার 8-এ রয়েছে আমাদের প্রাণের শহর এবং আমাদের রাজধানী শহর ঢাকার তেজগাঁও নিয়ে। ঢাকার তেজগাঁওয়ের মণিপুরি পাড়া এলাকায় একটা পুরনো খ্রিস্টান বাড়ি আছে। এই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়ারাই বিভিন্ন অদ্ভুত বা ভুতুড়ে কাণ্ড কারখানার সম্মুখীন হন। অনেক সময় গভীর রাতে, রাত 1টা থেকে 2টার দিকে বাড়িটার নিচে উঠোনের দোলনায় কাউকে দুলতে দেখা যায়। ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যা নেহাতি কম নয়। আমি নিজেও বাস্তব দেখেছি, এমন ব্যক্তির মুখ থেকে এই ঘটনাটি শুনেছি। এছাড়াও বাড়ির ছাদে অনেক সময় নাকি গভীর রাতে কারা হইচই করে, কিন্তু তৎক্ষণাৎ ছাদে গেলেও কাউকে দেখা যায় না। এই বাড়িটিকে ঘিরে লোক মনে কৌতূহলের কোনো শেষ নেই। শোনা যায় উক্ত বাড়িওয়ালার মেয়ে প্রায় 16 বছর আগে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে মারা যায়। মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল। এই আত্মহত্যার পর থেকেই এমনই ভুতুড়ে কার্যকলাপ শুরু হয়। তবে প্রাইভেসি বা নিরাপত্তার স্বার্থে এই ঠিকানাটা পুরোপুরিভাবে আমি এখানে উল্লেখ করলাম। তবে ঘটনাটি আসলেই খুব রহস্যময়। জানি না এই সবের পিছনে কারণটা কি। আপনারা যদি আরো জানতে চান তাহলে বললামই, আপনি নেটে একটু ঘাটলেই পেয়ে যাবেন। তবে পৃথিবীতে আসলে এমন অপমৃত্যুর অনেক ঘটনা আছে যেগুলো অপমৃত্যুর পরে সেই জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা হয়। অনেক কল্প কাহিনী আছে বা সত্যতাও আছে, বাকিটা আল্লাহ জানে। চলুন চলে যাওয়া যাক পরবর্তীতে। নাম্বার 9, ঢাকারই আরেকটা জায়গা মিরপুর ইনডোর স্টেডিয়াম। আপনারা যারা ঢাকাতে এসেছেন বা ঢাকাতে থাকেন তারা অবশ্যই মিরপুর ইনডোর স্টেডিয়ামের নাম শুনেছেন অথবা দেখেছেন। যারা ক্রিকেট খেলা দেখতে এসেছেন শেরে বাংলা স্টেডিয়ামে তারাও হয়তো লক্ষ্য করেছেন তার পাশেই সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। এর বিষয়েও কিছু গল্প কাহিনী আছে, সত্যটা আসলে আল্লাহ জানে। তারপরেও শোনা যাক সেই কাহিনীটা কি। মিরপুর ইনডোর স্টেডিয়াম আগে যখন পুকুর ছিল, এই জায়গাটা ছিল পুকুর, তখন 2 থেকে 3 বছর পর পর একজন করে মানুষ নিত। শেষ মানুষটার কথাই আমার মনে আছে। আমি তখন খুব ছোট। তখন একদিন দুপুরবেলা 6 নং সেকশনের নান্টু নামে একজন লোক পুকুরে গোসল করতে নামে। প্রতিদিনের মতো, কিন্তু সে আর উঠে আসে না। পুকুর পাড়ে তার স্যান্ডেল, লুঙ্গি, গামছা সব পরে থাকে। এদিকে তার মা তার খুঁজে পুকুরে আসে। সবাই বলে, হ্যাঁ দেখেছিলাম তো, ও তো গোসল করতে আইছিল ইত্যাদি। তখন ওই পুকুরের আশেপাশের অনেক মানুষই গোসল করত। তারপর কত ডুবুরি, কত মানুষ পুকুরে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু নান্টু মিয়াকে আর খুঁজে পেল না। তারপর 24 ঘন্টা পর তার লাশ ভেসে উঠেছিল। কোনো রকম কিছুই হয়েছিল না লাশের শরীরে। সবাই বলছিল শিকলে নিয়েছিল। স্টেডিয়াম বানাবার সময়ও নাকি অনেক সমস্যা হয়েছিল শুনেছিলাম। মিরপুর ইনডোর স্টেডিয়াম বর্তমানে কোনো সমস্যা নাই, তবে পূর্বে এরকম অনেক ঘটনা ঘটেছিল। আশেপাশের স্থানীয় যারা, তারা এই কথা বা এই ঘটনাগুলো সত্যতা জানে বা তারা এই বিস্তারিত বলতে পারেন। তারপরেও আমি যখন গল্পটা যার কাছে শুনি বা তার কাছে যাই, সে অনেকটা বয়স হয়ে গেছে।
সে আমাকে বিস্তারিত বলেছিল। কিন্তু বর্তমানে এর কোনো উপদ্রব আছে কি নাই সেটা একমাত্র সেই কর্তৃপক্ষই জানে। তবে আমার জানা মতে এখনো কোনো সমস্যা হয় না। সমস্যাটা ছিল পূর্ব। নাম্বার 10, এবার আরেকটি লেকের গল্প, চট্টগ্রামের ফয়েজ লেক। চট্টগ্রামের ফয়েজ লেক দিনের বেলা আনন্দ আর উৎসবের এলাকা হলেও রাতের বেলা এটি একটি ভৌতিক জায়গাতে পরিণত হয়। লেকের একটা সাইড আছে যেখানে বোট নিয়ে যাওয়া নিষেধ। সেখানে একটা ওয়ার্নিং বোর্ডও লাগানো আছে। শোনা যায় যে ওই সাইডটাতে একটা পাথরের দ্বীপ আছে এবং একবার যদি কেউ কোনোভাবে ওই পাশে চলে যায় সে আর সহজে পথ খুঁজে পায় না। অনেকেই দূর থেকে ওই দ্বীপটাতে একটা মেয়েকে ঘুরে বেড়াতে দেখে। বিভিন্ন জনের বর্ণনা থেকে জানা যায় মেয়েটার চুল ছাড়া থাকে এবং লক্ষ্য করলে বোঝা যায় কোনো কারণে তার মন খুব বিষণ্ণ। এছাড়াও ফয়েজ লেকের ভেতর কিছু বড় বড় মূর্তি আছে যেগুলোর মাথায় মাগরিবের আজানের সময় কালো চাদরে জড়ানো এক বৃদ্ধ মহিলাকে বসে থাকতে দেখা যায়। ফয়েজ লেকের পানিতে ডুবে বছরে প্রায় 4 থেকে 5 জন মানুষ মারা যায়। এছাড়াও ওই জায়গার স্থানীয় অনেকেই গভীর রাতে লেক সংলগ্ন এলাকার আশেপাশে শান্ত চিৎকার শুনতে পায় এবং অদ্ভুত সাদা আলো দেখে। আপনাদের কি মনে হয়? আপনারা যারা ফয়েজ লেকের আশেপাশে থাকেন তারাই হয়তো এই ঘটনার সত্যতা জেনে থাকবেন বা আপনারা আসলটা জানেন যে কাহিনীটা আসলে কি। আমি অন্যদের মুখে শুনেছি এবং তথ্য ইন্টারনেট ঘেঁটে দেখেছি। আসলে কেমন সবকিছুর একটা রহস্য থেকেই যায়। এমন অনেক কিছু আমরা প্রতিদিনই প্রত্যক্ষ করি। নাম্বার 11, ঢাকার লালবাগ খাল। এটার রহস্য নিয়ে অনেক কথা আছে, অনেক গল্প হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এটার রহস্য কেউ আজও উদ্ঘাটন করতে পারে। তবে চলুন শোনা যাক রহস্যটা কি। মোগল ঐতিহ্য নিয়ে এখনো টিকে আছে লালবাগ খাল, তবে নেই আদি কারুকাজ ও সৌন্দর্য। আজও আছে এর ভেতরে থাকা সুড়ঙ্গ নিয়ে নানান রহস্য, কল্প কাহিনী। লালবাগ কেল্লার দক্ষিণ পূর্ব দেয়ালের সঙ্গে যুক্ত এই সুড়ঙ্গ পথটি সুড়ঙ্গের পুরনো লোহার গেটে ঝুলছে তালা। সেখানে প্রবেশ নিষিদ্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশে আনসার ক্যাম্প। শুধু সুড়ঙ্গ নয়, এই বিশাল আকারে প্রাচীন নিদর্শনটি ঘিরে লোকমুখে প্রচলিত রহস্যগুলোর আজও কোনো স্পষ্ট উত্তর মিলেছে। দুর্গটির নিরাপত্তার নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেল লালবাগ কেল্লার নিচে রয়েছে অনেকগুলো সুড়ঙ্গ। এগুলো সুবেদারদের আমলে তৈরি, বিপদের সময় পালানোর জন্য এসব সুড়ঙ্গ পথ। তবে একটি সুড়ঙ্গ এখনো বিদ্যমান, যার ভেতরে কেউ ঢুকলে তাকে আর ফিরে পাওয়া যায় না। অর্থাৎ কেউ এই সুড়ঙ্গের ভেতর প্রবেশ করলে সে আর ফিরে আসে না। পরীক্ষা করার জন্য একবার 2টি কুকুরকে শেকলে বেঁধে সে সুড়ঙ্গে নামিয়ে দেওয়া হয়েছে। শেকল ফেরত এলেও কুকুর দুটো কিন্তু ফেরত আসে। আবার লোক মুখে শোনা যায় এই সুড়ঙ্গ দিয়েই পাশে বুড়িগঙ্গা নদীতে যাওয়া যেত। সুড়ঙ্গ মুখ থেকে বেরিয়ে নৌকায় উঠে যাওয়া যেত জিঞ্জিরা প্রাসাদে। আবার নদীর বাতাস অনুভবের জন্যই ওই সময় সেনাপতিরা এই সুড়ঙ্গ ব্যবহার করতেন। তবে এসব কথাকে কল্প কাহিনী বলে দাবি করেছেন লালবাগ কেল্লার কাস্টোডিয়ান কার্যালয়। এলাকার লিটন নামে এক কর্মচারী জানান, এসব কথার কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। তবে যুদ্ধের সময় মুঘল সেনারা যখন বুঝতেন পরাজয় কাছাকাছি, তখন তারা এই সুড়ঙ্গ দিয়ে দুর্গের দেয়াল পেরিয়ে চলে যেতেন। সুড়ঙ্গ পথের রহস্য উদ্ঘাটনের জন্য আজ পর্যন্ত প্রত্নতাত্ত্বিক খনন কাজ করেনি, তাই এটি ঢাকার আদি বাসিন্দাদের কাছে একটি বিরাট রহস্য। আজও এই সুড়ঙ্গের সামনে তারা জড়ো হয়ে দাঁড়ান সাধারণের যাতে কোনো ক্ষতি না হয় বা কৌতূহলবশত কেউ যাতে এর ভেতরে প্রবেশ না করে, এই জন্য সুড়ঙ্গ মুখে ফটক নির্মাণ করে তাতে তালা দেওয়া হয়েছে বলে জানান আনসার সদস্য মুখলেস। এই সুড়ঙ্গ ছাড়াও দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ রয়েছে লালবাগ কেল্লার জাদুঘর। দ্বিতল কারবার দরবার হলটি জাদুঘর। সেখানে স্থান পেয়েছে মুঘল আমলে ব্যবহৃত 12টি মডেলের রাইফেল, হাতে লেখা কোরআন শরীফ, যেন শিল্পী নাচে আঁকা প্রতিটি আরবি হরফ। দেখে বোঝার উপায় নেই যে এটি হাতের লেখা। সুবেদারদের
ঝাড়বাতিগুলো দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে এক অপরূপ সৌন্দর্য। সপ্তাহে শৌখিনতার ছোঁয়া, মনে হবে সেটি পৃথিবীর সর্বশেষ সংস্করণ। খাবারে ব্যবহৃত সিরামিক্সের তৈজসপত্র নিয়ে আছে চমকপ্রদ তথ্য। খাদ্যে ভেজাল কিছু থাকলে ভেজাল উপকরণগুলো ওই থালা বাটিতে কালো রং ধারণ করত। গোসলখানাটিতে ছিল ঠান্ডা ও গরম পানির সুব্যবস্থা, ছিল পৃথক কাপড় পরিবর্তনের ঘর ও টয়লেট। গোসলে ব্যবহৃত পুরো ঘরটি টাইলস লাগানো, এখানেও নকশার অনন্য গাঁথনি। কথা হয় অস্ট্রেলিয়া থেকে আসা চার্লস নামে এক যুবকের সঙ্গে। তিনি বলেন, ভ্রমণ আমার একমাত্র শখ। ব্রিটিশ কলোনির বিভিন্ন ইতিহাসে এই দুর্গের কথা জেনেছি। এখন এটি সশরীরে এসে দেখতে পেরে অনেক ভালো লাগছে। সরজমিনে দেখা যায়, লালবাগ কেল্লার প্রধান দরজা দিয়ে ঢুকে একটু সামনে গেলেই চোখে পড়ে একটি সমাধি। সমাধির নাম পরী বিবির সমাধি। সমাধিসৌধের বিভিন্ন অংশ নির্মাণ করা হয় ফুলেল নকশা খচিত জালি ও ফলক দিয়ে। পরী বিবি ছাড়াও রহমত বানু নামও ছিল তার। পরী বিবির পাশে আরেকটি কবর রয়েছে, এটি শায়েস্তা খাঁর কথিত ছোট মেয়ে শামশাদ বানু। পেছনের সমাধিত হলো শায়েস্তা খাঁর বিশ্বস্ত সেনা অধিনায়ক খুদা বক্সের, অর্থাৎ মির্জা বাঙালির। এখনো দেশি বিদেশি অগণিত মানুষ দেখতে আসেন মুঘল স্মৃতি বিজড়িত এই লালবাগ কেল্লা। রবিবার ছাড়া সপ্তাহে বাকি 6 দিন এই কেল্লা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। বর্তমানে করোনা ভাইরাসের জন্য লালবাগ কেল্লার দুর্গটি সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। বাংলাদেশি দর্শনার্থীদের জন্য 20 টাকা এবং বিদেশি দর্শনার্থীদের জন্য 100 টাকা মূল্যে টিকিটের ব্যবস্থা রয়েছে। সন্ধ্যায় পুরো কেল্লায় জ্বলজ্বল করে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। জানা যায়, আগে ঢাকার সুবেদার থাকার জন্য স্থায়ী কোনো ব্যবস্থা ছিল না। সম্রাট আওরঙ্গজেবের ছেলে সুবেদার আজম শাহ 1678 সালে ঢাকায় সুবেদারদের স্থায়ী প্রাসাদ দুর্গ করার প্রথম উদ্যোগ নেন। তিনি অত্যন্ত জটিল একটি নকশা অনুসরণ করে এর নির্মাণ কাজ শুরু করেন। তিনি দুর্গের নামকরণ করেন কিল্লা আওরঙ্গাবাদ। কিন্তু পরের বছর সম্রাট আওরঙ্গজেবের তাকে দিল্লি ফেরত পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গের নির্মাণের কাজ থেমে যায়। এরপর সুবেদার হয়ে দ্বিতীয়বারের মতো ঢাকা আসেন শায়েস্তা খান। শায়েস্তা খাঁর মেয়ে পরী বিবির সঙ্গে শাহজাদা আজম শাহর বিয়ে ঠিক ছিল। আজম শাহ হবু শ্বশুরকে লালবাগ দুর্গের অসমাপ্ত কাজ শেষ করার জন্য অনুরোধ করেন। শায়েস্তা খাঁ দুর্গের কাজ পুনরায় শুরু করেন, কিন্তু 1684 সালে তার অতি আদরের মেয়ে পরী বিবির আকস্মিক মৃত্যু হয়। এই ঘটনাকে অশুভ বলে মনে করে তিনি দুর্গের প্রায় 12% কাজ সম্পূর্ণ করে নির্মাণ কাজ বন্ধ করে দেন। এর পরবর্তীতে নির্মাণ করেন চিত্তাকর্ষক পরী বিবির মাজার বা পরী বিবির সমাধিসৌধ। দুর্গের নিয়ম অনুযায়ী একটি ভূগর্ভস্থ পথ নির্মাণ করা হয়। আত্মরক্ষা বা প্রয়োজনে পালিয়ে যাওয়ার জন্য সাধারণত এই পথ ব্যবহৃত হয়। দুর্গের দক্ষিণ পূর্ব সুড়ঙ্গটি এই সুড়ঙ্গ পথ। হাম্মামখানা, একটি পুকুর খনন, 3টি সদৃশ্য তোরণ এবং দক্ষিণ পশ্চিমে দুর্গের প্রাচীরের নির্দিষ্ট দূরত্বে একটি করে পলকাটা তুপ মঞ্চ নির্মাণ করে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। 1910 সালে লালবাগ দুর্গের প্রাচীন সংরক্ষিত স্থাপত্য হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আনা হয়। আসলে পুরান ঢাকার লালবাগ কেল্লার এই বিষয়টা নিয়ে অনেক রহস্য রয়েছে, অনেক ঘটনা রয়েছে, অনেক। এই সুড়ঙ্গ পথ নিয়ে রয়েছে তো হাজার হাজার গল্প কাহিনী, এক এক লোকের কাছে এক এক রকম। তবে যা রোটে তার কিছু তো বটে। তো আপনাদের এই সমস্ত ঘটনা এবং জায়গাগুলো কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন। আর আপনাদের এই বিষয়ে মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলকে নতুন হলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।